মহামারী কাটিয়ে এসএসসি পরীক্ষা শুরু, শিক্ষার্থীরা সচেতন হলেও উদাসীন অভিভাবক। প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোয় আটক ৩, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় সিসিইউতে বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত। টেকনিক্যাল থেকে খামারবাড়ি পর্যন্ত 20 টাকা ভাড়া নিল। ঢাকায় মানা হচ্ছে না বাসে সিটিং সার্ভিস বন্ধের নির্দেশনা, বেশি ভাড়া আদায়ের অভিযোগ। মোবাইল কোর্টের তদারকিতেও থামানো যাচ্ছে না দৌরাত্ম্য। মরুর বুকে ক্রিকেট উৎসব শেষ হচ্ছে আজ। টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। দু দলের সামনেই প্রথম শিরোপা জয়ের হাতছানি। দুবাই থেকে ম্যাচের সব শেষ খবর জানাবো আমি সাজিদ মুস্তাহিদ। সময় সংবাদের সঙ্গে আছে আমি ইমদাদুল হক। করোনার বাধা কাটিয়ে শুরু হলো 2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। দীর্ঘদিন পর পরীক্ষায় বসতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। কেন্দ্রে কেন্দ্রে স্বাস্থ্যবিধি মানাতে নানা পদক্ষেপ নেওয়া হলেও অভিভাবকদের মাঝে ছিল উদাসীনতা। এদিকে সুষ্ঠুভাবে পরীক্ষা হচ্ছে দাবি করে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্ন ফাঁসের চেষ্টা হলে কিংবা গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। কোভিড-19 কারণে 2021 সালের এসএসসি পরীক্ষা নিয়ে ছিল নানা অনিশ্চয়তা। নির্ধারিত সময়ের 8 মাস পর রোববার শুরু হলো বহুল প্রতীক্ষিত এই পাবলিক পরীক্ষা। দীর্ঘদিন পর পরীক্ষায় অংশগ্রহণ করতে পেরে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা। তবে সময় ও মানবন্টন নিয়ে জানিয়েছেন মিশ্র প্রতিক্রিয়া। যদি 3 ঘন্টা সময় পেতাম সেক্ষেত্রে আমরা শেষ করতে পারতাম, কিন্তু এক্ষেত্রে যেহেতু 1.5 ঘন্টা, সুতরাং দেখা গেছে অনেকে শেষ করতে পারেনি। প্রশ্ন একটু কঠিন হয়েছে, বাট মোটামুটি ভালো ছিল। আসলে অনেক ভয় ছিল, এত দিন পর পরীক্ষা দিব, আর স্কুলেও তো ওরকম কোনো এক্সাম হয়নি। প্রথমে একটু নার্ভাস ছিলাম, বাট কোয়েশ্চেন বলতে পারবো না পুরো ফুল ইজি আসছে বা হার্ড আসছে, বাট আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো। পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও উদাসীন ছিলেন অভিভাবকরা। কেন্দ্রের সামনে ভিড় না করতে অভিভাবকদের বারবার অনুরোধ করা হলেও তাতে কর্ণপাত করেননি তারা। সময়টা কম তো আমরা টেনশনে চলে আসছি, আসলে ছুটি হওয়ার টাইম হয়ে গেছে। আমাদের বাচ্চারা পরীক্ষা দিচ্ছে, এই জন্য তো আমরা টেনশনে আছি। এই টেনশনের কারণে তো এটা নির্দেশনা মানতে পারছি না। আবেগের ব্যাপার তো, বাচ্চারা আসছে, সব অভিভাবকরা আসছে, সবাই একটা আনন্দ পাচ্ছে, যার জন্য এখানে কিছু বলারও নেই। পরিদর্শনে এসে শিক্ষামন্ত্রী জানান, সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে পরীক্ষা। প্রশ্ন ফাঁসের আশঙ্কা উড়িয়ে দিয়ে বলেন, গুজব ছড়ালে নেওয়া হবে কঠোর ব্যবস্থা। পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই। যারা গুজব ছড়াবে কিংবা প্রশ্নপত্র ফাঁসের কোনো রকমের অপচেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। বাইরে অভিভাবকেরা যেখানে দাঁড়াচ্ছেন সেখানে হয়তো স্বাস্থ্যবিধি সেভাবে তারা মানছেন না। আগামী 23 নভেম্বর শেষ হবে চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা। সব অনিশ্চয়তা কাটিয়ে অবশেষে শুরু হলো 2021 সালের এসএসসি ও সমমানের পরীক্ষা। জীবনের গুরুত্বপূর্ণ এই পাবলিক পরীক্ষায় অংশগ্রহণের মাধ্যমে শিক্ষার্থীরা উজ্জ্বল ভবিষ্যতের পথে আরও এক ধাপ এগিয়ে গেলেন, এমনটি বলছেন সংশ্লিষ্টরা। শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। এবারও এসএসসি পরীক্ষার্থীদের টার্গেট করে সামাজিক মাধ্যমে ছড়াচ্ছে প্রশ্ন ফাঁসের গুজব। এমন 2টি চক্রের 3 জনকে আটক করেছে পুলিশ। প্রাথমিকভাবে তারা প্রশ্ন দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। দুপুরে মিন্টো রোডে গোয়েন্দা পুলিশ ব্রিফিংয়ে এ তথ্য জানায়। প্রতি বছর মাধ্যমিক পরীক্ষায় অংশ নেয় লাখো শিক্ষার্থী। সুন্দর ভবিষ্যতের স্বপ্নে বিভোর পরীক্ষার্থীদের টার্গেট করে সামাজিক মাধ্যমে ফাঁদ পেতেছিল কয়েকটি চক্র। বিভিন্ন নামের ফেসবুক গ্রুপের মাধ্যমে প্রশ্ন ফাঁসের গুজব ছড়িয়ে সাধারণ শিক্ষার্থীদের কাছ থেকে অর্থ হাতিয়ে নিত চক্রটি। এসএসসি কোশ্চেন লিক, এসএসসি কোশ্চেন আউট, এরকম যাবতীয় গ্রুপগুলোতে আমি পোস্ট দেই, যার ফলে অনেকে আমাকে নক দেয়। তো আমি ওনাদের টাকার কথা বলে, কোশ্চেন দেওয়ার কথা বলে ওনাদের থেকে টাকা নিয়ে ওনাদের ব্লক করে দিই। প্রশ্ন আউট হয় বা এরকম কিছু লেখা এসএসসি এইচএসসি, তো এগুলোর ওই নিয়ে পোস্ট দেখার পরে আমি নিজেও এরকম ভাবি যে আমিও একটা গ্রুপ খুলি মেসেঞ্জারে। তো এরপর পোস্ট দেওয়ার পরে মানুষ আমার মেসেজ দেয় যে প্রশ্নের জন্য। শনিবার গভীর রাতে এই অভিযোগের ভিত্তিতেই ঢাকা, গাজীপুর ও নেত্রকোনা থেকে একাধিক চক্রের 3 সদস্যকে গ্রেফতার করেছে ডিবি। উদ্ধার করা হয় মোবাইল ফোন, নগদ টাকা। ব্রিফিংয়ে পুলিশ জানায়, প্রায় 4 বছর ধরে লক্ষাধিক টাকা হাতিয়ে নিয়েছে চক্রটি। ফেসবুকে শতভাগ নিশ্চয়তা সহকারে বিভিন্ন বোর্ডের প্রশ্ন ফাঁস করার বিজ্ঞাপন দেয়। তাদের কাছ থেকে সাহায্য নেওয়ার জন্য পরীক্ষার্থী এবং অভিভাবকদেরকে প্রাথমিকভাবে
500 টাকা থেকে 5,000 টাকা সদস্য ফি আদায় করে নেয়। পরীক্ষার কেন্দ্রে প্রশ্ন বহনকালে দায়িত্বশীল যে কোনো ব্যক্তি তাদেরকে কৌশলে প্রশ্ন দিয়ে দিবে এবং সেই প্রশ্নের ছবি তুলে তাদেরকে পাঠানো হবে মেসেঞ্জার, টেলিগ্রাম, জিমেইল এই মাধ্যমে সেন্ড করা হবে। চক্রের সাথে আরও কেউ জড়িত আছে কিনা এ ব্যাপারে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। গাজীপুরের পুবাইল, টঙ্গী। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। 3 জন প্রতারক। সাগরের নীল জলে দুরন্ত ডলফিন। কক্সবাজারে বঙ্গোপসাগরে ডলফিনের রাজত্ব নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় সিসিইউতে বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর মেডিকেল বোর্ডের বৈঠকের পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। বাড়ি ফেরার 6 দিনের মাথায় গতকাল আবারও রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনকে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়া সহ বেশ কিছু জটিলতার কারণে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে শনিবার সন্ধ্যায় ভর্তি করা হয় এভার কেয়ার হাসপাতালে। রাতে অবস্থার আরও অবনতি হলে নেওয়া হয় করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে। জানা গেছে হাসপাতালে ভর্তির পর বেশ কয়েকবার বমি করেছেন বিএনপি নেত্রী। এরপরই তাকে নেওয়া হয় সিসিইউতে। এরই মধ্যে বেশ কিছু পরীক্ষা করা হয়েছে, যার রিপোর্ট হাতে এলেই বেগম জিয়ার চিকিৎসায় গঠিত 10 সদস্যের মেডিকেল বোর্ড পরবর্তী সিদ্ধান্ত নেবেন। গত 12ই অক্টোবর জ্বর সহ নানা সমস্যা নিয়ে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি করা হয়েছিল বেগম খালেদা জিয়াকে। এরপর 27 দিন চিকিৎসা শেষে গত 7ই নভেম্বর বাসায় ফেরেন তিনি। 6 দিন না পেরোতেই তৃতীয়বারের মতো আবারও হাসপাতালে ভর্তি হলেন বিএনপি নেত্রী। এর আগে গত 10ই এপ্রিল করোনায় আক্রান্তের পর সংক্রমণ পরবর্তী জটিলতায় সে মাসের 27 তারিখ প্রথমবারের মতো হাসপাতালে ভর্তি করা হয় বেগম জিয়াকে। সেবার 53 দিন ভর্তি ছিলেন তিনি। জিয়া অরফানেজ ও চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির 2 মামলায় 2018 সালের 8ই ফেব্রুয়ারি কারাদণ্ড হয় বিএনপি নেত্রীর। এরপর 2020 সালের 25শে মার্চ শর্ত সাপেক্ষে 17 বছরের সাজা স্থগিত করে মুক্তি দেওয়া হয় তাকে। পরে 3 দফায় মুক্তির মেয়াদ বাড়ানো হয় সাবেক প্রধানমন্ত্রীর। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী নাজমুস সালেহি। সরাসরি যাব তার কাছে। নাজমুস, ইমদাদ, আসলে এখন পর্যন্ত বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক যে অবস্থা, তার যে 10 সদস্য বিশিষ্ট যে চিকিৎসকদের যে বোর্ড রয়েছে, তারা আসলে সেটির ব্যাপারে এখন পর্যন্ত সর্বশেষ অবস্থা সম্পর্কে তারা ফাইনালি এখন পর্যন্ত কোনো কিছু জানাতে পারছেন না। তারা বলছেন যে যেই টেস্টগুলো, যে পরীক্ষা নিরীক্ষাগুলো ডাক্তার এখান থেকে করতে দিয়েছেন তার অধিকাংশ করা হয়েছে এবং আরও কিছু করা হবে। সেই সমস্ত রিপোর্ট যখন তাদের হাতে এসে পৌঁছাবে, তারপরে তারা আসলে 10 সদস্য বিশিষ্ট যে চিকিৎসকদের যে বোর্ড রয়েছে, সেই বোর্ড সদস্যরা মিলে তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে পরবর্তী করণীয় আসলে কি হবে। তবে এখন পর্যন্ত তারা বলছেন যে গতকাল সন্ধ্যায় তার অবস্থা অবনতি হওয়ার পর তাকে আসলে এভার কেয়ার হাসপাতালে বসুন্ধরায় ভর্তি করা হয়েছে এবং তিনি সেখানে আসলে তিনি কয়েকবার বমি করেছেন বলে আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি। এবং তার আগে তিনি যখন অসুস্থ হয়ে এখানে ভর্তি ছিলেন এই হাসপাতালে, সেটি তিনি একটানা 27 দিন চিকিৎসা শেষে ফিরে গিয়েছিলেন এবং সেটি আসলে 6 দিন না পেরুতেই আবার তিনি এখানে এসে তাকে আবার ভর্তি হতে হলো। বিশেষ করে রক্তে তার হিমোগ্লোবিনের পরিমাণ কমে গেছে এবং তার যে ডায়াবেটিস সেটি আসলে অতিরিক্ত মাত্রায় বেড়েছে, এরকম আমরা জানতে পারছি। তার পাশাপাশি আসলে বেগম জিয়ার, আপনি জানেন যে আরও অনেক ধরনের সমস্যা কিন্তু রয়েছে। যখন তিনি দুর্নীতির 2 মামলায় কারাগারে ছিলেন, তখন থেকেই বিএনপির পক্ষ থেকে আসলে বিভিন্ন সময় দাবি করা হচ্ছিল যে তিনি অসুস্থ রয়েছেন, তার হাত এবং পা হচ্ছে অনেকটা দুর্বল হয়ে আসছে। পাশাপাশি তিনি আগের মতো স্বাভাবিকভাবে তার শরীরের বিভিন্ন অঙ্গ, বিভিন্ন যে সমস্যা রয়েছে সেগুলো আরও জটিল আকার ধারণ করছে এবং তাকে বিদেশে চিকিৎসা করতে নিয়ে যাওয়ার জন্য তার পরিবারের পক্ষ থেকে এবং দলের পক্ষ থেকে অনেকবার চেষ্টা করা হয়েছে। সেই চেষ্টা এখন আসলে চলমান রয়েছে এবং তারা বিভিন্ন সময় অভিযোগ করেছেন যে বেগম জিয়াকে আসলে চিকিৎসার জন্য বাইরে নিয়ে যাওয়ার যেই জটিলতা, সেটি আসলে তৈরি করা হচ্ছে যাতে তাকে বিদেশে চিকিৎসা করতে না নিয়ে যাওয়া হয়। সর্বশেষ তিনি এখানে ছিলেন এবং তারও আগে
করোনায় আক্রান্ত হয়েও কিন্তু বেগম জিয়া এখানে চিকিৎসা নিয়েছিলেন। পাশাপাশি গত অক্টোবরের 12 তারিখে বেগম জিয়াকে এখানে ভর্তি করা হয়েছিল এবং তিনি এই মাসের নভেম্বরের 7 তারিখে তিনি সেখান থেকে চিকিৎসা শেষ করে দীর্ঘ 27 দিন ভর্তি থেকে তিনি গিয়েছিলেন এবং গতকাল সন্ধ্যায় তাকে আবার পুনরায় তার অবস্থার অবনতি হলে তাকে এখানে নিয়ে আসা হয়। বিশেষ করে রক্তের হিমোগ্লোবিন এবং তার ডায়াবেটিস উচ্চ মাত্রায় বেড়ে যাওয়ার কারণ হিসেবে তাকে আসলে নিয়ে আসা হয় এবং আমরা জেনেছি যে চিকিৎসক তাকে চিকিৎসা দেওয়ার পর বেশ কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য দিয়েছেন। সেই পরীক্ষা নিরীক্ষাগুলো করা হচ্ছে। তার যে ব্যক্তিগত চিকিৎসকের 10 সদস্য বিশিষ্ট চিকিৎসকের যে বোর্ড রয়েছে তারা বলছেন সেই রিপোর্টগুলো পরীক্ষা নিরীক্ষার ফলাফল হাতে না আসা পর্যন্ত তারা আসলে বলতে পারছেন না যে বেগম জিয়ার চিকিৎসা পরবর্তী পদক্ষেপ আসলে কি হবে। তো ইমদাদ, এই ছিল আমার কাছে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ অবস্থার খবরাখবর। ইমদাদ। রাজধানীর এভার কেয়ারের সিসিওতে বেগম খালেদা জিয়া, সে খবর আমাদেরকে জানাচ্ছিলেন হাসপাতালটির সামনে থেকে সহকর্মী নাজমুস সালেহী। বিএনপি মুখে গণতন্ত্রের কথা বললেও নির্বাচন ও আন্দোলনে যেতে ভয় পায় বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে তার বাসভবনে খুলনা সড়ক জোনের অধীনে 2টি সেতুর উদ্বোধনী অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কথা বলেন তিনি। যারা গণতন্ত্রের কথা বললেও নির্বাচনে ভয় পায়, আন্দোলনে ভয় পায়, তারাই তো দেউলিয়া। যে দল বিদেশিদের হস্তক্ষেপ চেয়ে বিবৃতি দেয়, কথায় কথায় বিদেশিদের দ্বারে ধর্ণা দিয়ে দেশের বিরুদ্ধে কথা বলে, তাদের দেউলিয়াত্ব চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতে হয় না। যে সরকার উন্নয়ন অর্জনে আজকে শুধু দেশে নয় সারা বিশ্ব প্রশংসিত, সে সরকারের অহেতুক সমালোচনা করছেন। দেশব্যাপী নৈরাজ্যের আশঙ্কা করে নির্বাচন ব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। বিকেলে আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের নিজ কক্ষে লিখিত বক্তব্যে তিনি কথা বলেন। বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ যতই ফুরিয়ে আসছে, নির্বাচন অবস্থা দেখে ততই উদ্বিগ্ন হয়ে পড়ছি। প্রকৃতপক্ষে নির্বাচন এখন আইসিইউতে, এর পার্শ্ব প্রতিক্রিয়া হিসেবে গণতন্ত্র এখন লাইফ সাপোর্টে। সংবিধানের বাধ্যবাধকতা সত্ত্বেও সুদীর্ঘ 50 বছরে নির্বাচন কমিশন গঠন আইন প্রণয়ন করা হয়নি। একপক্ষীয় আইন করে কোনো লাভ হবে না, নইলে দেশব্যাপী নৈরাজ্যের আশঙ্কা রয়েছে। স্কটল্যান্ডের গ্লাসগোয় জলবায়ু শীর্ষ সম্মেলন COP26 এবং ব্রিটেন ও ফ্রান্সে 2 সপ্তাহের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 7:30টার দিকে তাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিশেষ উড়োজাহাজটি ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। সেখানে তাকে স্বাগত জানান মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য সহ রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্মকর্তারা। এবারের সফরে জলবায়ু সম্মেলনের পাশাপাশি প্রধানমন্ত্রী লন্ডন হাই কমিশনে একটি অনুষ্ঠান ও ইনভেস্টমেন্ট সামিট এবং রোড শো উদ্বোধন করেন। এছাড়া ফ্রান্সে শীর্ষ নেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক ও প্যারিস শান্তি ফোরামের আলোচনায় অংশ নেন তিনি। সফরে ইউনেস্কোর 75তম বার্ষিকীর অনুষ্ঠান এবং ইউনেস্কো বঙ্গবন্ধু আন্তর্জাতিক পুরস্কার প্রদান অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী। ডিসেম্বর স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশে আসবেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত ব্রিফিংয়ে এই তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী AK আব্দুল মোমেন। এ সময় সীমান্তে হত্যার বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি বাংলাদেশের জন্য দুঃখজনক। ভারতের রাষ্ট্রপতি আসবেন অবশ্যই। দুই দেশের বিভিন্ন পর্যায়ে এটা সিদ্ধান্ত হয়েছে যে আমাদের সীমান্তে আমরা কোনো হত্যা দেখতে চাই না, কিন্তু সময় সময় এগুলো হচ্ছে। আমি এটা প্রায় বলে থাকি, এটা আমাদের জন্য দুঃখজনক এবং ভারতের জন্য লজ্জার বিষয়। 72 ঘন্টা পর ধর্ষণ মামলা না নেয়ার পর্যবেক্ষণ দেয়া বিচারকের ক্ষমতা কেড়ে নিয়েছেন প্রধান বিচারপতি। বিচারক বেগম মোসাম্মদ কামরুন নাহারকে কর্মস্থল থেকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট। এ ঘটনা সবার জন্য সতর্কবার্তা বলে উল্লেখ করেছেন আইনমন্ত্রী ও অ্যাটর্নি জেনারেল। আইনমন্ত্রী বলেন, ওই বিচারক তার বক্তব্যের মাধ্যমে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে ভুল বার্তা দিয়েছেন।
72 ঘন্টা পর ধর্ষণ মামলা নেওয়া যাবে না। বনানীর রেন্টি হোটেলে 2 শিক্ষার্থী ধর্ষণ মামলায় 5 আসামির খালাসের রায়ে এমন পর্যবেক্ষণ দেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক বেগম মোসাম্মত কামরুন নাহার। বিচারকের এমন পর্যবেক্ষণের পর উঠে সমালোচনার ঝড়। প্রতিবাদে রাস্তায় নামে নানা সংগঠন। রোববার সকালে বিজ্ঞপ্তিতে জানানো হয় বিচারক কামরুন নাহারের ক্ষমতা সাময়িক প্রত্যাহারের কথা। এ বিষয়ে সচিবালয়ে গণমাধ্যমকে আইনমন্ত্রী জানান, রায়ে আইনশৃঙ্খলা বাহিনীকে যে নির্দেশনা দেওয়া হয়েছে তা সংবিধান পরিপন্থী। এর মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীকে ভুল নির্দেশনা দেওয়া। এই বক্তব্য আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি একটা ভুল নির্দেশনা দেওয়া হবে। তো সেই ক্ষেত্রে এই ব্যবস্থা গ্রহণটা অত্যন্ত প্রয়োজনীয় ছিল, সেই জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে সেটাও সম্পূর্ণ আইনানুগভাবেই কিন্তু সেটা এগিয়ে যাবে। এদিকে বিচারকের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থা সবার জন্য সতর্ক বার্তা বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল। উনি ওনার এখতিয়ারের বাইরে যে কাজ করেছেন এবং তার এই কাজের ফলে আমাদের যে বিচার যে ব্যবস্থা এখানে কিন্তু একটা জটিলতা সৃষ্টি হতে পারে। এটা সবসময় এটা বার্তা যে কোনো কাজ করতে গেলে উনি কেউ যদি অন্যায়ভাবে কোনো অর্ডার দেন বা কোনো কিছু করেন সেটা কিন্তু একটা তদন্তের মাধ্যমে এটা নিষ্পত্তি করা হয়। নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক কামরুন নাহারকে এর আগেও শোকজ করেছিলেন আপিল বিভাগ। সে সময় তার বিরুদ্ধে জামিন স্থগিত থাকার পরও আসামিকে জামিনে মুক্তি দেওয়ার অভিযোগ উঠেছিল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। পরিবহন মালিক নেতারা ঘোষণা দিলেও রাজধানীতে মানা হচ্ছে না বাসে সিটিং সার্ভিস বন্ধের নির্দেশনা। নেওয়া হচ্ছে বেশি ভাড়া। বিআরটি এর মোবাইল কোর্ট ও মালিক পক্ষের যৌথ অভিযানেও থামানো যাচ্ছে না চালক সহকারীদের দৌরাত্ম্য। নৈরাজ্য থেকে মুক্তির দাবি জানিয়েছেন নগরবাসী। টেকনিক্যাল থেকে খামারবাড়ি পর্যন্ত হচ্ছে 20 টাকা ভাড়া নিল। এটা কি 20 টাকা ভাড়া? তাহলে আপনি তো 20 টাকা নিলেন, আমি তো আপনাকে 20 টাকা দিচ্ছি, আমি তো আপনাকে 20 টাকা দিচ্ছি, আপনি 20 টাকা নিলেন। যাত্রী আর বাস কন্ট্রাক্টরের এমন তর্কের শেষে হার মানতে হয় যাত্রীদেরই। সিটিং সার্ভিস বলি তো নাই, আমরা 4 থেকে ভাড়া নিতেছি। তারা তো আমাদের কাছ থেকে জিমনি করে টাকা নিচ্ছে। লোকাল সার্ভিস যদি হয় তাহলে তো ভাড়া কমার কথা, 70 টাকা থেকে কমার কথা না। কমার্শালি গেলে সেই হিসাবে ভাড়া নেবে। ও তো আগের সিটিং এর হিসাব করে তো 95 টাকা ভাড়া বাড়াইছে। ওনারা যেভাবে আমাদের জিম্মি করে রাখছে, এক কথায় সরকারের কোনো ডিসিশন ওরা মানবে না। কথা ছিল রোববার থেকে চলবে না সিটিং সার্ভিস, থাকবে না ওয়ে বিল, অথচ সেই নির্দেশনা যেন মানছে না কেউই। সর্বনিম্ন ভাড়া 10 টাকা হলেও গেট লক সিটিং এর নামে দিতে হচ্ছে দ্বিগুণ। ভাড়াটা তো বেশি নেয়। এখানে খামার বাড়ি থেকে যদি আসাদ গেট 15 টাকা ভাড়া নেয়। স্টুডেন্ট ভাড়া স্টুডেন্ট কাটেন, আমার বলে লাভ নাই, সরকারে বলেন আমার যা ভাড়া আমি তা নিই বল। এটা তো সিটিং গাড়ির মূলত, কিন্তু এরা যতটুকু পর্যন্ত উঠানো যায় ততটুকু পর্যন্ত উঠায়। এদিকে কলাবাগান এলাকায় বিআরটি এর অভিযানে ছিলেন মালিক পক্ষ। মোবাইল কোড শুনিয়ে যেন সিটিং সার্ভিস হয়ে যায় লোকাল। ওয়ে বিলের সাথে ভাড়ার কোনো সম্পর্ক নাই। ভাড়া যে নতুন চার্ট আছে সেই চার্ট অনুযায়ী ভাড়া আদায় করবে, এর বাইরে কেউ আদায় করতে পারবে না। তবে কর্তৃপক্ষের সেই গতানুগতিক আশ্বাস, শিগগিরই শৃঙ্খলা ফিরবে নগরের গণপরিবহনে। সিটিং সার্ভিস বা গেট লক সার্ভিসের নামে তারা বেশি ভাড়া আদায় করছে কিনা এই জিনিসটাও আমরা মনিটর করছি। ভাড়ার চার্টে যেটা দেয়া আছে তার থেকেও বেশি আদায় করছে। বিভিন্ন অনিয়ম আমার কাছে পরিলক্ষিত হয়েছে এবং আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি। একে তো বাড়তি ভাড়া, তার উপর সিটিং সার্ভিসের এমন বোঝা থেকে দ্রুত মুক্তি চান নগরবাসী। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। রাতে টি-20 বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। প্রথমবার শিরোপা জয়ের সুযোগ দুই দলেরই। এ বিষয়ে বিস্তারিত জানবো। এই মুহূর্তে সংযুক্ত আরব আমিরাতে আছেন সহকর্মী নিয়ন মোহাইমিন। সরাসরি যাব তার কাছে। নিয়ন, এমদাদ, বিশ্বকাপের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ সুপার ফাইনালের জন্য অপেক্ষা 3 ঘন্টারও আরও কম সময়ের জন্য। মুখোমুখি হবে অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড। আমরা গতকালই বলেছিলাম যে প্রেস কনফারেন্স যেটি হয়েছে সেখানে কিন্তু দু দলের ক্যাপ্টেনই অনেক বেশি আত্মবিশ্বাসী ছিলেন যে ফাইনাল ম্যাচ সে স্বাভাবিকভাবে খেললে যে কোনো দলেরই আসলে জয়ের অনেক বেশি সুযোগ থাকবে। বিশেষ করে অস্ট্রেলিয়ার কথা বলতে হয়, তারা কিন্তু একেবারেই প্রেশার নিচ্ছেন না। তারা বলছিলেন যে অবস্থায় টিম এখন আছে, টিমের কম্বিনেশন যে অবস্থায় আছে, টিমের স্পিরিট যা আছে, তাতে তারা পরাজিত হবার মতো কোনো
কোনো সম্ভাবনাই দেখছেন না। এই মুহূর্তে যদি বলি সেমিফাইনালে তারা দুর্দান্ত একটি ম্যাচ খেলেছে, বিশেষ করে পাকিস্তানের বিপক্ষে একেবারে শেষ মুহূর্তে এসে তাদের ব্যাটসম্যানদের যে হিটিং পাওয়ার হিটিং অ্যাবিলিটিতে দেখিয়ে তারা যেভাবে জয় ছিনিয়ে নিয়েছে সেটা আসলে পুরো বিশ্বকাপ এবং পুরো ক্রিকেট বিশ্বকে স্টান করে দিয়েছে। বিশেষ করে ম্যাথিউ ওয়েড এবং মার্কাস স্টয়নিস যেভাবে ব্যাটিং করেছেন সেটা অবিশ্বাস্য ছিল। এখন পর্যন্ত অস্ট্রেলিয়ার ব্যাটিংয়ের কথা যদি বলতে হয়, অ্যারন ফিঞ্চ, স্টিভেন স্মিথ, গ্ল্যান ম্যাক্সওয়েল তারা খুব একটা ভালো ছন্দে না থাকলেও কিন্তু খুব একটা সমস্যা হচ্ছে না অস্ট্রেলিয়ার, কারণ ডেভিড ওয়ার্নার, মার্কাস স্টয়নিস, ম্যাথিউ ওয়েড সময়ে সময়ে এক একজন দলের হাল ধরছেন এবং সেটা কিন্তু প্রয়োজন মিটিয়ে দিচ্ছে দলের। অন্যদিকে বোলিংয়ের কথা যদি বলতে হয়, প্যাট কামিংস, জশ হ্যাজেলউড এবং মিচেল স্টার্ককে নিয়ে যে বোলিং অ্যাটাক এই মুহূর্তে অস্ট্রেলিয়ার আছে সেটা বিশ্বের যে কোনো দলের প্রতিপক্ষের বিপক্ষে আসলে দুর্দান্ত একটি বোলিং অ্যাটাক। একই সঙ্গে স্পিনিং অলরাউন্ডার হিসেবে গ্ল্যান ম্যাক্সওয়েল হাত ঘুরাচ্ছেন, মার্কাস স্টয়নিস বোলিং করতে পারেন। অন্যদিকে অ্যাডাম জাম্পার লেগ স্পিন কিন্তু এখন পর্যন্ত বিশ্বকাপের সবচেয়ে বেশি কার্যকরী হয়েছে। আপনি জানেন যে অ্যাডাম জাম্পা বাংলাদেশের বিপক্ষে এই দুবাই স্টেডিয়ামেই কিন্তু 5 উইকেট নিয়েছেন। এছাড়া লেগ স্পিনারদের মধ্যেও এই ওয়ার্ল্ড কাপে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারী জাম্পা। তো জাম্পা, মিচেল স্টার্ক, হ্যাজেলউড, কামিন্স সবাইকে মিলিয়ে অস্ট্রেলিয়ার যে বোলিং লাইন আপ সেটাও কিন্তু নিউজিল্যান্ডকে খুব বড় রকমের প্রেসারে ফেলবে। নিউজিল্যান্ডের ক্যাপ্টেন কেন উইলিয়ামসন বলছিলেন যে গত 4-5টি আইসিসির ইভেন্টে তারা টানা ফাইনাল খেলছে, শুধুমাত্র 2016 টি20 ছাড়া 2015 মূল বিশ্বকাপ, এরপরে আইসিসির মূল বিশ্বকাপ, আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ, এখন টি20 বিশ্বকাপ, সবগুলো আসরেই আসলে নিউজিল্যান্ড ডার্ক হর্স হিসেবে শুরু করছে এবং শেষ পর্যন্ত ফাইনালে উঠে যাচ্ছে। কিন্তু কোনোবারই আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপ ছাড়া তারা কিন্তু শিরোপার যে স্বাদ সেটা এখনও পায়নি। তো সেই জায়গা থেকে নিউজিল্যান্ড কিছুটা ব্যাকফুটে, কিছুটা প্রেসারে আছে। যদিও কেন উইলিয়ামসন বলেছেন ফাইনাল ম্যাচটাকে আরও অন্য যে ম্যাচগুলো আছে সেগুলোর মতোই তারা ভাবতে চান, ফাইনাল ভেবে আলাদা করে প্রেশার নিতে চান না। আসলে প্রেশার নেওয়ার মতো অবস্থায় যে নিউজিল্যান্ড খুব একটা আছে তা কিন্তু বলবো না, কারণ সেমিফাইনালের তাদের যে মূল নায়ক ডেভন কনওয়ে তিনি ইনজুরির কারণে ফাইনাল ম্যাচ থেকে ছিটকে গেছেন। তো যার কারণে নিউজিল্যান্ডের ব্যাটিং লাইন আপ কিছুটা শেকি হবে। যদিও টিম সেইফার্ট অথবা চ্যাপম্যানের যে কোনো একজনকে দলে রাখার কথাও শোনা যাচ্ছে, টিম সেইফার্টেরই সম্ভাবনা বেশি। সেক্ষেত্রে টিম সেইফার্ট অনেক বেশি টি20-র বিধ্বংসী ব্যাটসম্যান হিসেবে তার পরিচিতি রয়েছে। তিনি যদি টপ অর্ডারে নামেন সেক্ষেত্রে হয়তো বা নিউজিল্যান্ড আরেকটু বেশি বুস্ট আপ পাবে। তবে দীর্ঘদিন ধরে যেহেতু ম্যাচের মধ্যে তিনি নেই, অনেকদিন একটি ম্যাচও তিনি খেলেননি, তাই ফাইনালের মধ্যে একটি প্রেশার ম্যাচে তিনি কতটা ভালো করতে পারবেন সেটা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে। নিউজিল্যান্ডের বোলিং লাইন আপ দুর্দান্ত। টিম সাউদি, ট্রেন্ট বোল্ট আছেন, আডাম মিলনে আছেন, জিমি নিশাম, তাদের যে পেস অ্যাটাকটা আছে সেটা এখন পর্যন্ত বেশ কার্যকর। মিড ওভারে স্যান্টনার এবং ইস্ট সৌদি মিলে এখন পর্যন্ত নিউজিল্যান্ডকে যথেষ্ট সাপোর্ট দিয়ে গেছে। শুধুমাত্র আফগানিস্তান ম্যাচে আমরা দেখেছি আবুধাবিতে সেখানে কিছুটা সমস্যা হচ্ছিল, স্পিনাররা খুব একটা টার্ন পাচ্ছিলেন না, সেই জায়গায় নিউজিল্যান্ড কিছু বেশি রান কনসিভ করছিল। তবে দুবাইয়ের ক্ষেত্রে এটা হয়তো বা হবে না, কারণ দুবাইয়ে এখন পর্যন্ত আমরা দেখেছি দুবাই স্পিনিং ফ্রেন্ডলি উইকেট থাকে, কিছুটা স্লো এবং লো উইকেট হয়, উপমহাদেশের মতো উইকেট। তো সেক্ষেত্রে দু দলের জন্য আসলে একই রকমের উইকেট হবে। অন্যদিকে যদি উইকেট এবং কন্ডিশনের কথা বলতে হয়, যেহেতু স্থানীয় সময় সন্ধ্যা 6টায় ম্যাচটি শুরু হবে, তাই ডিউ এখানে একটি ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। এখন পর্যন্ত দুবাইয়ে যে 12টি ম্যাচ হয়েছে তাইখানে কিন্তু যারা 11টি ম্যাচই পরে যারা ব্যাটিং করেছে তারা জিতে এসেছে। তো যে কারণে বলা যেতে পারে টস এখানে একটা বিশাল ভাইটাল ফ্যাক্টর হয়ে দাঁড়াবে টিমগুলোর জন্য। যারাই টসে জিতবেন হয়তোবা শুরুতেই ফিল্ডিং করবার সিদ্ধান্ত নেবেন। তবে অস্ট্রেলিয়া এখন পর্যন্ত চেজিং একটি ম্যাচও হারেনি। তো সব কিছু মিলে এই হচ্ছে আমার কাছে সবশেষ এমদাদ, এখান থেকে জানাচ্ছি। দুবাই থেকে সহকর্মী নিয়ই মোহাইমিন। মোবাইল ব্যাংকিং সার্ভিসকে কেন্দ্র করে সরব হয়ে উঠেছে অনলাইনে জুয়া খেলার আসর। মেহেরপুর, কক্সবাজার ও চুয়াডাঙ্গা জেলায় অভিযান চালিয়ে একটি চক্রের 9 জনকে গ্রেফতার করেছে পুলিশ, যার মধ্যে একজন নারীও রয়েছেন। সিআইডি বলছে সাম্প্রতিক সময়ে দেশে গড়ে উঠেছে অনলাইন জুয়ারিদের বিশাল সিন্ডিকেট। বিভিন্ন দেশের ফুটবল, ক্রিকেট সহ খেলার আসর ও খেলোয়াড়দের নিয়ে বসে এসব জুয়া। এ জুয়ার কারণে মোবাইল ব্যাংকিংয়ে প্রতিদিন লেনদেন হচ্ছে কোটি টাকা। প্রতিদিন 3 থেকে 5 কোটি টাকার লেনদেন হয় এই অনলাইন জুয়া খেলায়। চক্রটি দীর্ঘ 9 মাস ধরে এই কার্যক্রম চালিয়ে আসছিল। চক্রের অন্যতম হোতা নবাব, সে নিজে বাসা থেকে পরিচালনা করত জুয়ার আসর। তার স্ত্রী আসামি মনিরা আক্তার মিলি টাকা সংগ্রহ, ব্যাংকে টাকা জমা সহ বাইরের সকল কাজ করত। সংস্থাটি বলছে এই সাইটটি মূলত রাশিয়া থেকে পরিচালিত হয়। বিভিন্ন খেলায় জুয়া খেলার জন্য একজন জুয়ারি মোবাইল নম্বর বা ইমেইলের মাধ্যমে এই ব্যাটিং সাইটে অ্যাকাউন্ট খুলে অ্যাকাউন্টের বিপরীতে একটি ওয়ালেট বানিয়ে ব্যালেন্স যোগ করে। এরকম বেশিরভাগ সাইটগুলো দেশের বাইরে থেকে পরিচালিত হচ্ছে। মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস আর্কিটেকচারকে ব্যবহার করে এই অপব্যবহারগুলো হচ্ছে, যেখানে পার্টিকুলারলি আমরা ফনেক্স বেটের মধ্যে নগদের সম্পৃক্ততা পাচ্ছি। জুয়ার সাথে জড়িত এসআরগণ এই জুয়ার এজেন্টদের সাথে সরাসরি অবৈধ লেনদেনে জড়িত এবং এর বিনিময়ে তারা জুয়ার এজেন্টদের কাছ থেকে প্রতিদিন লেনদেনে কমিশন পেত। সেলস রিপ্রেজেন্টেটিভ এবং ডিপো ম্যানেজার যারা আছেন প্রত্যেকেই এইটির সাথে
কোনো না কোনোভাবে লিঙ্কড থাকেন। তাদের স্বীকারোক্তি মতোই এই জিনিসগুলো আমরা জানতে পাচ্ছি। 1xbetbd.com ব্যাটিং সাইটের সকল কার্যক্রম ম্যানেজমেন্ট IO নামক ওয়েবসাইট, টেলিগ্রাম ও রেডি নামক অ্যাপসের মাধ্যমে করা হতো। হাসিবুল হাসান, সময় সংবাদ, ঢাকা। চুরির পর চোর নিজেই ফোন দেয়। চোরাই পিকআপ ভ্যান ছাড়িয়ে নিতে মালিকের কাছে দাবি করে মোটা অঙ্কের টাকা। দিতে দেরি করলে গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ খুলে বিক্রি করে দেয় চক্রটি। রাজধানীর ডেমরায় অভিযান চালিয়ে পিকআপ ভ্যান চোর চক্রের 5 সদস্যকে গ্রেফতারের পর পুলিশ বলছে চক্রটি 300 গাড়ি চুরির কথা স্বীকার করেছে। বুলবুল রেজার রিপোর্ট। 27 অক্টোবর গভীর রাত, রাজধানীর বাতুয়েল এলাকার একটি সড়কে রিকশায় ঘুরছেন 3 জন। রিকশা থামিয়ে তাদের একজন সড়কে পার্ক করা পিকআপ ভ্যানটির দিকে এগিয়ে আসে। প্রথমে গাড়িটির দরজা খোলেন, পরে এদিক সেদিক পর্যবেক্ষণ। দ্বিতীয় দফায় আবারও দরজা খুলে এবার দ্রুত পিকআপটি নিয়ে চম্পট। রাজধানীর বিভিন্ন সড়কে পার্ক করা পিকআপ ভ্যান এভাবেই চুরি করে নিয়ে যায় চক্রটি। এরা সবাই যাত্রাবাড়ি, ডেমরা ও শ্যামপুরের বাসিন্দা। এদের কারো একটি, কারো দুটি, এমনকি 3টি পিকআপ চুরি হয়েছে। তবে চুরির বিষয়টি তারা প্রথমে জানতে পেরেছেন খোদ চোরদের কাছ থেকেই। সবার অভিজ্ঞতা কম বেশি একই রকম। চোরে রাত্র 3:30 বাজে আমার ফোন দা বলতেছে, এ দাদু তুমি এখনো ঘুমাই রয়েছো, তোমার তো গাড়ি লুয়ে পড়ছি, চুরি হয়েছে, তুমি গাড়ি নিয়ে এসে 1 লাখ টাকা দিতে হবে। আমি বলি ভাই আমি 1 লাখ টাকা দিব, আপনি গাড়ি নিয়ে গেছেন, আবার আমার কাছে 1 লাখ টাকা চান। পুলিশ যত কিছু জানাবেন আমরা সবার ঊর্ধ্বে, আমাদের কিছু বলতাম, যদি কিছু করেন তাহলে আমরা গাড়ি কাইটা ফেলাবো। রাজধানী দাপিয়ে বেড়ানো এই চোর চক্রটির 5 সদস্য এখন গোয়েন্দা হেফাজতে। এদের সবার বিরুদ্ধে বিভিন্ন থানায় রয়েছে একাধিক চুরি ও মাদক মামলা। পেশাদার এই পিকআপ চোর চক্রটির সদস্য সংখ্যা 10 জন। আজিজুল শেখ ওরফে রাজু চক্রের প্রধান। সে একসময় নিজেই ছিল পিকআপ চালক। গেল কয়েক বছরে তার দল শুধু রাজধানী থেকেই প্রায় 300 পিকআপ চুরির কথা স্বীকার করেছে। ড্রাইভার গাড়িটা কোথাও রেখে সে বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারছে বা চা খাচ্ছে, সেই সময় তারা গাড়িতে উঠে, তাদের কাছে চাবি আছে, বিভিন্ন ধরনের চাবি আছে, সেই চাবি দিয়ে তারা ট্রাই করে, যেটা লেগে যায়, গাড়ি চলতে শুরু করে, স্টার্ট নেয়, সেই গাড়িটা কিন্তু চুরি হয়ে যাচ্ছে। চোরাই 5টি পিকআপ উদ্ধারের পাশাপাশি তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে বেশ কিছু মাস্টার চাবি, যা দিয়ে তারা যে কোনো গাড়ি চালু করার সক্ষমতা রাখে। চোর চক্রটির বাকি সদস্যদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, অপর্যাপ্ত শরীর চর্চা ও অতিরিক্ত মানসিক চাপের কারণে দিন দিন ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে বেশিরভাগ ডায়াবেটিস রোগী পায়ের নানা সমস্যায় ভুগছেন। তবে নিয়ন্ত্রিত জীবনযাপন ও সঠিক চিকিৎসা পদ্ধতি অনুসরণ করে এর রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে জানান চিকিৎসকরা। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। ডায়াবেটিস সমিতির তথ্য মতে চট্টগ্রাম মহানগরীতে ডায়াবেটিস রোগে আক্রান্ত রোগীর সংখ্যা 3 লাখের বেশি। প্রতিদিন গড়ে নতুনভাবে শনাক্ত হচ্ছেন 80 জন করে মানুষ। প্রতিদিনই ডায়াবেটিস হাসপাতালে বিভিন্ন বয়সী রোগীদের ভিড় লেগেই থাকে। ডায়াবেটিস হলে হার্ট, চোখ, নার্ভ সহ ক্ষতিগ্রস্ত হয় শরীরের নানা অঙ্গ। মেডিসিনের কারণে আসলে সন্তান নম্বর আগুনের মতন যেরকম পড়ে না সেরকম আঙ্গুলের এখানে ফুসকা মতন হয়েছিল। ওষুধ খাইছে, এগুলো শুকায় না। ডায়াবেটিস রোগীর পায়ে আঘাত লাগলে ক্ষত নিরাময় প্রক্রিয়া বাধাগ্রস্ত হয়। গ্রামের লোকদেরই বেশি হয় আসলে, ওরা কারণ একদম করে না, কেয়ার করে না, পায়ের যত্ন নেয় না, খালি পায়ে হাঁটে। একটা গুতা খেলে গিয়ে আপনার ফার্মেসি থেকে ওষুধ নিয়ে এটিএস নেয় না। বিশেষজ্ঞ চিকিৎসকের মতে নিয়ন্ত্রিত খাদ্যাভ্যাস, শরীর চর্চা ও সঠিক চিকিৎসার মাধ্যমে এই রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব। আগেকার দিনে আমরা যেভাবে ফিজিক্যাল ওয়ার্ক ছিল, খেলাধুলা করতাম, সব কিছু করতাম, ইদানিং এটা একেবারেই নেই। প্রত্যেক দিন সবাইকে ডায়াবেটিস রোগীকে হাঁটতে হবে বা এক্সারসাইজ, ফিজিক্যাল অ্যাক্টিভিটিসে রাখতে হবে। বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিস আক্রান্ত রোগীর সংখ্যা 84 লাখ। এর মধ্যে চট্টগ্রাম বিভাগে আক্রান্তের সংখ্যা 10 লাখ। পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও পরিবহন ভাড়া বাড়ানোর প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনের সড়কে এই কর্মসূচি পালন করেন তারা। শিক্ষার্থীরা বলেন, জনসাধারণের কথা ভেবেই সবকিছুর মূল্য বাড়িয়ে দিচ্ছে অতি মুনাফালোভী ব্যবসায়ীরা। এ অবস্থায় নিয়মিত মোবাইল কোর্ট পরিচালনা করে বাজার নিয়ন্ত্রণ করতে সংশ্লিষ্টদের আহ্বান জানান তারা।
দেশের তথ্য প্রযুক্তি খাতে বৈপ্লবিক পরিবর্তনে ভূমিকা রাখার জন্য প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়কে অ্যাসোসিয়েট লিডারশিপ অ্যাওয়ার্ড দেয়ায় উচ্ছ্বসিত যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের নেতাকর্মীরা। এরই মধ্যে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে জয় ঘোষণা দিয়েছেন। চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেবে বাংলাদেশ। সেখানে যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে প্রস্তুত লাল সবুজের বাংলাদেশ। যুক্তরাষ্ট্র থেকে লস্কর আল মামুনের রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশ এখন আর আগের অবস্থানে নেই। এই দেশের উন্নয়ন এখন বিশ্ব স্বীকৃত। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরেই তা সম্ভব হয়েছে। আর পেছনের কারিগর তারই সুযোগ্য ছেলে সজীব ওয়াজেদ জয়। সম্প্রতি এশিয়া ওশেনিয়া অঞ্চলের 24টি দেশের সংস্থা এশিয়ান ওশেনিয়ান কম্পিউটিং ইন্ডাস্ট্রি অর্গানাইজেশন সজীব ওয়াজেদ জয়কে লিডারশিপ অ্যাওয়ার্ডে ভূষিত করেছে। এর পরপরই নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জানান, চতুর্থ শিল্প বিপ্লবের পথে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। এখানে নেতৃত্ব দেওয়ার মতো সক্ষমতা বাংলার আছে। আর তাই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ব্লকচেইন, আইওটি, ন্যানো টেকনোলজি, বায়োটেকনোলজি, রোবোটিক্স, মাইক্রোপ্রসেসর ডিজাইনের মতো ক্ষেত্রগুলোতে জোর দিচ্ছে সরকার। করেই আয়ত্ত করেছেন জয়। তিনি জানেন কি করে প্রতিযোগিতার বাজারে নতুন করে জায়গা করে নিতে হয়। তাই তো তার এই চতুর্থ শিল্প বিপ্লবে নেতৃত্ব দেওয়ার বিষয়টিকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন যুক্তরাষ্ট্রের প্রবাসী বিশ্লেষকরা। এই অ্যাওয়ার্ডটি আমাদের জন্য অত্যন্ত গর্বের। আমরা ওনার দীর্ঘায়ু কামনা করছি এবং অদূর ভবিষ্যতে বাংলাদেশের তথ্য প্রযুক্তিতে অনেক এগিয়ে যাবে এই আশা প্রকাশ করছি। এরকম একটি ডিপ্লোম্যাটিক লিডারশিপের মাধ্যমে বাংলাদেশের আইসিটি সেক্টর আরো অনেক এগিয়ে যাবে এবং এই চতুর্থ শিল্প বিপ্লবের যে অপরচুনিটির জায়গা, সেটা থেকে আমাদের বাংলাদেশ $5 বিলিয়ন ডিজিটাল বাংলাদেশের যে ভিশন, এক্সপোর্টিং ভিশন, সেটাকে আমরা অ্যাচিভ করতে পারবো। ডিজিটাল প্রযুক্তির নিত্য নতুন উদ্ভাবনের পথ ধরে আসছে চতুর্থ শিল্প বিপ্লব, যেখানে বহু প্রযুক্তির এক ফিউশনে ভৌত জগৎ, ডিজিটাল জগৎ আর জীবজগৎ পরস্পরের মধ্যে লীন হয়ে যাচ্ছে। দেশে তথ্য প্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য বাংলাদেশ সরকার বিশ্বমানের 39টি হাইটেক পার্ক নির্মাণ করেছে, যেখানে প্রবাসীদের জন্য রয়েছে বিনিয়োগের অপার সম্ভাবনা। যুক্তরাষ্ট্রের বিশ্লেষকরা বলছেন, আইটি খাত একসময় পোশাক রপ্তানির খাতকে ছাড়িয়ে যাবে। 2025 সালের মধ্যে $5 বিলিয়ন আইটি পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করছে বাংলাদেশ। তথ্য প্রযুক্তি শিক্ষার মাধ্যমে দেশের বিশাল মানব সম্পদকে জনশক্তিতে রূপান্তরিত করে প্রযুক্তি দুনিয়ায় বাংলাদেশ হবে বিশ্বের বিস্ময়, এমন প্রত্যাশা সকলের। লস্কর আল মামুন, সময় সংবাদ, লস অ্যাঞ্জেলেস, যুক্তরাষ্ট্র। সিটি গ্রুপের পৃষ্ঠপোষকতায় শুরু হয়েছে 22তম এশিয়ান আর্চারি চ্যাম্পিয়নশিপ। রাজধানীর ঢাকার আর্মি স্টেডিয়ামে প্রথম দিন চলছে বাছাই পর্বের খেলা। সকাল থেকে রিকার্ভ নারী ও কম্পাউন্ড পুরুষ ইভেন্টের বাছাইয়ে অংশ নেয় আর্চাররা, যেখানে ক্যারিয়ার সেরা 637 স্কোর করে চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছেন দিয়া সিদ্দিকী। কম্পাউন্ড পুরুষে নেওয়াজ আহমেদ রাকিব 700 স্কোর করে নবম হয়েছেন। তার চেয়ে 1 পয়েন্ট কম করা আশিকুজ্জামানের অবস্থান একাদশ। এছাড়াও এদিন আশিক সোহেল রাকিব জুটির সমন্বিত স্কোর 2018-র জাতীয় রেকর্ড ভাঙে। এবারের আসরে অংশ নিচ্ছে 16টি দেশ। সাগরের নীল জলে দুরন্ত ডলফিন নিয়ে রিপোর্ট। কক্সবাজারের সমুদ্রের নীল জলরাশিতে খেলছে ডলফিনের দল। উপকূলের কাছাকাছি ছোটাছুটিতে ব্যস্ত 25 থেকে 30টি ডলফিন। কখনো ডুব দিচ্ছে, আবার কখনো সাঁতার কাটছে। শীত মৌসুম শুরুর আগেই এ দৃশ্য চোখে পড়ছে। শীত মৌসুম শুরু হলেও এখনো তেমন শীত পড়েনি সৈকত শহর কক্সবাজারে। তবে আমূল পরিবর্তন এসেছে প্রকৃতিতে। বালিয়াড়িতে ফুটেছে ফুল, ফুলে বসে খেলছে ভোমরা। সাগরে নেই উত্তাল ঢেউ, চারিদিকে শুধু শীতল সাগর, পাল্টেছে সাগরের পানির রঙও। প্রকৃতির এমন রূপ বদলে সৈকতের উপকূলের কাছাকাছি দেখা মিলছে ডলফিন দলের। প্রাণীটি দাপাদাপি করছে সৈকতের নীল জলরাশিতে। কখনো দু একটা করে, কখনো দল বেঁধে সাগর জলে সাঁতার ডোবা খেলায় মাতছে ডলফিন। ডলফিনের ছোটাছুটি এমন দৃশ্য দেখে তাদের পিছু নেন সৈকতের জেট স্কি চালক সোনা মিয়া। নিজের মোবাইল ফোনে ধারণ করেন ডলফিন দলের এমন দাপাদাপি।
দূর থেকে দেখার পরে আমি হঠাৎ করে আমার সুন্দর লাগছে, সুন্দর লাগার পর আমি ওয়াটার ব্যাগ নিয়ে বের হয়েছি। বের হওয়ার পর ওইখানে দেখতেছি বিশাল একটা জায়গা। আমার মোবাইলটা নিয়ে অনেক দূর থেকে মোবাইল নিয়ে আমি জুম করে ওই ডলফিনের নানা ধরনের খেলতেছে ওই সিনটা আমি নিছি। সাগরের সঙ্গে যাদের সখ্যতা তারা বলছেন শীত মৌসুমে মাছ চলে যায় সাগরের কিনারায়, তাই ডলফিনও মাছ শিকারে আসে সমুদ্র উপকূলের খুব কাছাকাছি। ডলফিনগুলো আসে হচ্ছে যখন পানি এখানে পরিষ্কার হয়ে যায়। শীতের সময় যখন ছোটো ছোটো মাছ ধরার জন্য এখানে বিচের কাছাকাছি চলে আসে, পর্যটকরা দেখলে অনেক খুশি হয়। ডলফিন হলো যে শুধু উইন্টারে আসে এরকম কোনো কথা না, ডলফিন আগে 12 মাসই দেখা যাইতো, যেমন সামারও দেখা যাইতো, উইন্টারও দেখা যাইতো এবং রেইনিং সিজনেও দেখা যাইতো। আর পরিবেশবাদী সংগঠনের নেতারা বলছেন দূষণ হতে সমুদ্রকে রক্ষা করা গেলে সামুদ্রিক প্রাণীর বিচরণ বাড়বে। আবর্জনা আর দূষিত পানি না হলে কিন্তু এসব ডলফিনকে আমরা কিন্তু সবসময় কিন্তু সমুদ্র সুখে দেখতে পারবো। স্তন্যপায়ী এই প্রাণীটি বহু জাতের হয়, তবে সমুদ্র উপকূলে দেখা যায় মূলত শুষ্ক জাতের ডলফিন। সময় সংবাদ, কক্সবাজার। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরও একবার। মহামারী কাটিয়ে এসএসসি পরীক্ষা শুরু, শিক্ষার্থীরা সচেতন হলেও উদাসীন অভিভাবক, প্রশ্ন ফাঁসের গুজব ছড়ানোই আটক 3, কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি মন্ত্রীর। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও রক্তে হিমোগ্লোবিন কমে যাওয়ায় সিসিইউতে বেগম খালেদা জিয়া স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট পাওয়ার পর চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত। এই ছিল এখনকার মতো, সঙ্গে থাকুন সময়।